আচ্ছা, তাহলে আমরা ফার্স্ট শুরু করছি আমাদের সিসিএমটি 10 গ্রুপ থিওরি। আমি ওই সিলেবাসের ভিডিওটাতেও বলেছিলাম যে এই পেপারটা আমাদের পুরোপুরি থিওরিটিক্যাল পেপার, তাই না? এখানে খুব একটা প্রবলেম পাওয়া যাবে না। বেশিরভাগ থিওরেম পড়তে হবে এবং যে অঙ্কগুলো করব সেগুলোও কিন্তু থিওরেমের মতোই। সুতরাং যেরকমটা আমরা রিয়েল অ্যানালিসিসের মধ্যে মনে করো রিয়েল নাম্বার সিস্টেম এই চ্যাপ্টারটা পড়েছিলাম, ওই রকম লজিক্যালি আমাদের এখানে জিনিসগুলোকে বুঝে বুঝে থিওরেম গুলোকে করতে হবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে এর ইউনিট 1টা করার প্রয়োজন নেই, ইউনিট 2 থেকে আমাদের করতে হবে। ইউনিট 2, ইউনিট 2 তে রয়েছে ইন্ট্রোডাকশন টু গ্রুপ। মানে গ্রুপ জিনিসটা কি, তার বিভিন্ন ডালাপালা রয়েছে, সেইগুলো আমাদের এখানে ডিসকাস করা। বোঝা গেল? আচ্ছা, তাহলে গ্রুপ পড়তে গেলে আমাদের অবশ্যই কিন্তু একটা বাইনারি কম্পোজিশন সম্পর্কে ধারণা থাকাটা দরকার। হ্যাঁ, তাহলে ফার্স্ট যে জিনিসটা আমরা পড়বো সেটা হচ্ছে বাইনারি কম্পোজিশন। বাইনারি কম্পোজিশন, বাইনারি কম্পোজিশন ব্যাপারটা কি? আসলে বাইনারি কম্পোজিশন মানে হচ্ছে একটা ম্যাপিং, হ্যাঁ, আর কিছুই না। একটা সেটের উপরে একটা ম্যাপ। তো প্রথমে আমরা একটা সেট নিয়ে নিচ্ছি। লেট ক্যাপিটাল এ বি আর নন এমটি সেট। এ বাইনারি কম্পোজিশন অথবা এটাকে বাইনারি অপারেশনও বলা হয়, হ্যাঁ, একই ব্যাপার। অন দা সেট এ, তাহলে এ সেটের উপর একটা বাইনারি কম্পোজিশন, সেটা হচ্ছে একটা ম্যাপিং, ইজ আ ম্যাপিং। এফ, যার ডোমেনটা হবে এ ক্রস এ এবং কোডোমেনটা হবে E। বোঝা গেল? তাহলে বাইনারি কম্পোজিশন মানে কি? বাইনারি কম্পোজিশন মানে কিছুই না, এরকম দেখতে একটা ম্যাপ, এরকম দেখতে একটা ম্যাপ। ঠিক আছে। যার ইনপুট গুলো কোথা থেকে থাকবে? এ ক্রস এ এর মধ্যে থেকে থাকবে ইনপুট গুলো। আর আউটপুট গুলো কোথায় থাকবে? আউটপুট গুলো সব এ সেটের মধ্যে থাকবে। ঠিক আছে, বুঝতে পারলে? আচ্ছা, প্যারা চেঞ্জ করে বা এই সঙ্গেই লিখো, দা বাইনারি কম্পোজিশন
in general denoted by small circle অথবা স্টার। বোঝা গেল? মানে এফ যে ম্যাপিংটা ছিল, এই এফ এর পরিবর্তে আমরা সেখানে স্মল সার্কেল বা স্টার ব্যবহার করি। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, একটা এক্সাম্পল দিই। ধরো আমি স্যার স্মল সার্কেলটা তো উঠে গেল। ও স্মল সার্কেল। আচ্ছা, ধরো এক্ষেত্রে ক্যাপিটাল এ যে সেটটা, সেটাকে আমি নিচ্ছি সেট অফ ন্যাচারাল নাম্বার এন। এর মধ্যে কি কি থাকে আমরা জানি, 1 2 3 এরকম ভাবে চলে। আচ্ছা, এইবার আমরা খুব সহজ একটা অপারেশন নিচ্ছি, প্লাস। ঠিক আছে, প্লাস। এই প্লাসটা কি এন এর উপর একটা বাইনারি কম্পোজিশন হবে, সেটাই আমরা চেক করতে চাইছি। তাহলে বাইনারি কম্পোজিশন মানে সেটা এন ক্রস এন থেকে এন এ যেতে হবে, এন ক্রস এন থেকে এন এ যেতে হবে। এটা কি সত্য? কিভাবে বুঝবো? প্রথমে তুমি এন হ্যাঁ ক্রস স্যার, এন সত্য এই এটা। সেটটা বার করো। এন ক্রস এন এই সেটটার এলিমেন্ট গুলো কি হবে বলো? স্যার 1 1 1 2 1 3 এগুলো যেতে থাকবে। হ্যাঁ, 1 1 1 2 এইভাবে চলবে। আবার তারপরে 2 1 2 2 এইভাবে চলবে, তাই তো? এইবার আমি যদি ইনপুটে এইগুলোর মধ্যে থেকে যে কোনো একটা এলিমেন্ট নিই, ধরো আমি 2 1 নিলাম, তাহলে প্লাসের ইনপুটে যদি আমি 2 1 নিই, সেক্ষেত্রে এর অ্যান্সারটা কি হবে? 2 আর 1 এর যোগফল। কত হবে সেটা? অবশ্যই 3। আর এই তিনটা কি বিলংস টু এন? অবশ্যই বিলংস টু এন, তাই না? তার মানে তুমি চিন্তা করে দেখো, এই যে এন ক্রস এন এই সেটের মধ্যে থেকে যে কোনো এলিমেন্ট নিয়ে তার উপর যদি তুমি প্লাস অপারেশনটা অ্যাপ্লাই করো, যে অ্যান্সারটা পাওয়া যাবে সেটা কিন্তু অবশ্যই একটা ন্যাচারাল নাম্বার হবে, তাই কি না? হ্যাঁ কি না? হ্যাঁ স্যার, তাই হবে। হ্যাঁ স্যার, তাই তার হবে। মানে আমরা বলতে পারি প্লাস অবশ্যই একটা বাইনারি কম্পোজিশন অন এন। তাহলে প্লাস হচ্ছে একটা বাইনারি কম্পোজিশন বিসি অন এন। ঠিক আছে। আচ্ছা, এবার আমি যদি বলি মাইনাস, সেটা কি বাইনারি কম্পোজিশন হবে? না স্যার, হতেও পারে, নাও হতে পারে। এন ক্রস এন, সেখান থেকে কি টেনেই যাবে অলওয়েজ? ধরো আমি না স্যার, ইনপুটে নেগেটিভ অ্যান্সার আসতে পারে, তার জন্য এই নীতি লাগবে। ধরো আমি যেতেও ইনপুটে পারে না ওয়ান যেতে পারে। কমা টু নিলাম, তাহলে এর অ্যান্সার কত হবে? এর অ্যান্সার হবে -1, যেটা কিনা ডাজ নট বিলংস টু এন। তার মানে এই এন ক্রস এন এর থেকে যে কোনো এলিমেন্ট নিয়ে তার উপর মাইনাস অ্যাপ্লাই করলে সেটা কিন্তু সব সময় এন এর মধ্যে থাকছে না। সেই কারণে এই মাইনাস যেটা, সেটা কিন্তু
বাইনারি কম্পোজিশন হতে পারছে না, ডাজ নট a binary composition on a। আচ্ছা, এখন যদি আমি সেটটা পাল্টে দিই, হ্যাঁ, সেটটা এন না রেখে আমি যদি জেড করে দিই, তাহলে কি ঘটনা ঘটবে? তাহলে হবে স্যার। তাহলে হবে, অর্থাৎ যে কোনো দুটো ইন্টিজার বিয়োগ করলে সেটাও কিন্তু একটা ইন্টিজারই হবে। এ কমা বি যদি আমি নিই, এ বি দুটো ইন্টিজার, সেক্ষেত্রে এটা হবে এ মাইনাস বি, এটা কিন্তু 100% একটা ইন্টিজার হবে, তাই না? তার মানে আমাদের মাইনাস যেটা, সেটা হয়ে যাচ্ছে একটা বাইনারি কম্পোজিশন অন জেড, ইজ আ বাইনারি কম্পোজিশন অন জেড। বুঝতে পারলে? তাহলে সব সময় অপারেশনটা কি আছে সেটা দেখলেই হবে না, কোন সেটের উপর ডিফাইন রয়েছে সেটাও কিন্তু আমাদের দেখতে হবে। কারণ সেট পরিবর্তন হয়ে গেলে বাইনারি কম্পোজিশন হওয়া না হওয়াও কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে। কথা বুঝতে পারলে? বলো হ্যাঁ কিনা। Yes, ঠিক আছে। আচ্ছা, নেক্সট চলে এসো আমাদের ডেফিনেশন অফ গ্রুপ। গ্রুপ কাকে বলছে? আমাদের কাছে একটা নন এমটি সেট রয়েছে, let G be a non-empty set এবং star be a binary composition defined on G। ঠিক আছে? তাহলে একটা নন এমটি সেট এবং তার উপর ডিফাইন করা রয়েছে একটা বাইনারি কম্পোজিশন, দেন G কমা সার্কেল, সার্কেল না, এখানে আমরা স্টার নিয়েছি, জি কমা স্টার মানে যে সেটটা আছে সেটা, আর তার উপর যে বাইনারি কম্পোজিশনটা ডিফাইন করা রয়েছে সেটা, এই দুটোকে একত্রে আমরা বলবো একটা গ্রুপ ইজ কল্ড এ গ্রুপ। ঠিক আছে? কখন বলবো? না যদি কিছু কন্ডিশন স্যাটিসফাইড হয়। প্রথম কন্ডিশন কি? প্রথম কন্ডিশন হচ্ছে যে আমাদের ফর অল ফর অল a comma b belongs to G। হ্যাঁ, একটুখানি ভুল উল্টো করে লিখি। প্রথম কন্ডিশন হচ্ছে a স্টার b belongs to G হতে হবে ফর অল a comma b belongs to G। ঠিক আছে? অর্থাৎ
আমাদের জি যে সেট, সেই সেটের মধ্যে থেকে যে কোনো দুটো এলিমেন্ট আমরা নেব, নিয়ে তাদের উপর বাইনারি কম্পোজিশনটা অ্যাপ্লাই করব স্টার, যে অ্যান্সারটা পাওয়া যাবে সেটাকে জি এর মধ্যে থাকবে। বেসিক্যালি এইটা আমাদের অটোমেটিক্যালি হোল্ড করে যাবে, কারণ বাইনারি কম্পোজিশনের ডেফিনেশনই এটা, তাই না? এই যে একটু আগেই আমরা দেখলাম এন ক্রস এন এর মধ্যে থেকে নিয়ে কোথায় থাকতে হবে, এন এর মধ্যেই থাকতে হবে, তারপরেই তো বাইনারি কম্পোজিশন হবে, ঠিক কিনা? বুঝতে পারছো? আচ্ছা, এটা গেল 1 নাম্বার কন্ডিশন, দ্যাট ইজ জি ইজ ক্লোজড আন্ডার স্টার। মানে এই কন্ডিশনটা স্যাটিসফাই করলে জি কে বলা হয় ক্লোজ। ঠিক আছে। নাম্বার 2, এ স্টার বি স্টার সি সমান হতে হবে এ স্টার বি স্টার সি এর সাথে, ফর অল এ কমা বি কমা সি বিলংস টু জি। বুঝতে পারলে? এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশন। এইটার নাম হচ্ছে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, দ্যাট ইজ স্টার ইজ অ্যাসোসিয়েট। Number 3, there exists E belongs to G such that A composition E মানে স্টার সমান E স্টার A সমান A for all A belongs to G। বোঝা গেল? তাহলে জি এর মধ্যে এমন একটা এলিমেন্ট ই উপস্থিত থাকবে যার জন্য এই প্রপার্টিটা হোল্ড করবে, এবং এই ই এলিমেন্টটার নাম হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট। ই ইজ কল্ড আইডেন্টিটি এলিমেন্ট অফ জি। ঠিক আছে। এবং ফাইনালি নাম্বার 4, দেয়ার এক্সিস্ট এ ড্যাশ belongs to G such that A composition A star সমান A star composition A সমান E। বোঝা গেল? অর্থাৎ জি এর মধ্যে একটা এলিমেন্ট এ ড্যাশ আমরা খুঁজে পাবো যেটা কিনা এই প্রপার্টিটা মেনটেন করবে সমস্ত এ বিলংস টু জি এর জন্য। এবং এই যে এলিমেন্ট এ ড্যাশ, এটাকে বলা হয় এর ইনভার্স। এ ড্যাশ ইজ কল্ড the inverse of A, that is A dash is equal to A inverse। বুঝতে পারলে? তাহলে এই চারটে প্রপার্টি যদি স্যাটিসফাই করে তখন আমরা জি কমা স্টার এটাকে একটা গ্রুপ বলে দাবি করতে পারব। ঠিক আছে? বলো, কোনো মানে সমস্যা? স্যার চারটেই কন্ডিশনকে স্যাটিসফাই করতে হবে, না যে কোনো একটা করলে হবে? না না না, চারটেকেই করতে হবে। তাহলে কি কি কন্ডিশন গুলো আছে আমি আরেকবার বলে দিচ্ছি। প্রথম কন্ডিশন হচ্ছে ক্লোজড হতে হবে,
ক্লোজড মানে হচ্ছে জি এর মধ্যে থেকে যে কোনো দুটো এলিমেন্ট নেব এ বি, দিয়ে দেখবো তাদের কম্পোজিশন করার পর সেটা জি এর মধ্যে থাকছে। দ্বিতীয়ত স্টারটাকে অ্যাসোসিয়েটিভ হতে হবে, মানে এইটা যেটাকে আমরা বাংলায় বলি সংযোজ্যতা বা এরকম কিছু বলা হয়। আর 3 নাম্বার কন্ডিশন হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট থাকতে হবে, মানে এই যে এই কন্ডিশনটাকে স্যাটিসফাই করতে হবে। আর 4 নাম্বার হচ্ছে ইনভার্স এলিমেন্ট থাকতে হবে, অর্থাৎ এই কন্ডিশনটাকে স্যাটিসফাই করতে হবে। বুঝতে পেরেছো? একটা এক্সাম্পল দিই, তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এখানে জি সেটটাকে আমি নিচ্ছি সেট অফ ইন্টিজার জেড, হ্যাঁ, আর অপারেশন যেটা সেটাকে আমি নিচ্ছি প্লাস। এইবার তুমি এক এক করে চেক করো কন্ডিশন গুলো স্যাটিসফাই করছে কিনা। প্রথম কন্ডিশনটা স্যাটিসফাই করবে, জেড এর মধ্যে থেকে যে কোনো দুটো এলিমেন্ট তুমি নাও, এ আর বি। এবার এদের যোগ করো, যোগ করার পর সেটা কি জেড এর মধ্যে থাকবে? থাকবে স্যার। অবশ্যই থাকবে, কারণ জেড এর মধ্যে থাকা মানে কি এ আর বি দুটোই ইন্টিজার। এবার দুটো ইন্টিজারের যোগ করলে 100% সেটাও একটা ইন্টিজারই হবে, তাই না? তার মানে প্রথম কন্ডিশনটা স্যাটিসফাই হয়ে গেল। আচ্ছা, এবার দ্বিতীয় কন্ডিশন। দ্বিতীয় কন্ডিশনের জন্য আমাদের 3টে এলিমেন্ট নিতে হবে এ বি সি। আচ্ছা, এইবার আমাকে বলো, আমি যদি এ প্লাস বি প্লাস সি করি তাহলে যা হবে, আর এ প্লাস বি প্লাস সি করলেও কি তাই হবে? 3টে ইন্টিজার যোগ করা হচ্ছে, স্যার তাই সুতরাং হবে। এই ব্র্যাকেট যেখানেই দাও যোগফলটার কোনো পরিবর্তন হবে না, তাই কি না? তার মানে সেকেন্ড কন্ডিশনটাও ভেরিফাই হয়ে গেল। এইবার হচ্ছে থার্ড কন্ডিশন। থার্ড কন্ডিশনে আমাদের আইডেন্টিটি এলিমেন্ট দেখতে হবে। তাহলে আইডেন্টিটি এলিমেন্টের ফর্মুলা কি ছিল? এটা এই ফর্মুলাটা একবার তুমি লিখে নাও, এ স্টার ই সমান ই স্টার এ সমান এ ফর অল এ বিলংস টু। আচ্ছা, এক্ষেত্রে স্টার মানে কি? যোগ। আর জি মানে হচ্ছে জেড। ঠিক আছে, তো এই প্রথমটার সঙ্গে তুমি যদি লাস্টেরটাকে নাও তাহলে ই সমান কত হচ্ছে? স্যার 0। 0 স্যার। তার মানে এক্ষেত্রে আমাদের আইডেন্টিটি এলিমেন্টটা হচ্ছে জি, এবং সেটা কি জি এর মধ্যে আছে, মানে জেড এর মধ্যে আছে? হ্যাঁ স্যার আছে। হ্যাঁ স্যার আছে। অবশ্যই আছে। তাহলে লক্ষ্য করে দেখো আমাদের 3 নাম্বার কন্ডিশনটাও হয়ে গেল, জি এর মধ্যে একটা এলিমেন্ট আমরা পাচ্ছি ই, যেটা কিনা 0, যেটা কিনা এই শর্তটা মেনটেন করছে। বুঝতে পেরেছো? অর্থাৎ এই আইডেন্টিটি এলিমেন্টের সাথে যে কোনো অপারেশন, যে কোনো এলিমেন্টের অপারেশন যদি তুমি করো তাহলে সেই এলিমেন্টটাই পাওয়া যাবে। বুঝতে পেরেছো? এবার এটা বাঁ স্যার দিকে বলছি নাও আর জিরোটা ডান আছে দিকে বুঝলেন নাও। কি করে? যেমন ধরো 0,
জিরোর সঙ্গে তুমি যারই যোগ করো সেই এলিমেন্টটাই পাওয়া যাবে, ঠিক কি না? বোঝা গেল? হ্যাঁ স্যার। আচ্ছা, আরেকটা কন্ডিশন আছে, 4 নাম্বার কন্ডিশন। সেটাতে ফর্মুলা কি ছিল, এই যে এ স্টার এ ড্যাশ সমান এ ড্যাশ স্টার এ সমান, এই ফর্মুলাটা চেক করতে হবে, তাই তো? একবার লিখে নিই ফর্মুলাটা। আচ্ছা, এক্ষেত্রে স্টার মানে হচ্ছে যোগ, আর ই কত পেলাম, 0 পেলাম, জি মানে হচ্ছে জেড। তাহলে তুমি এই যে এই দুটো নাও, লাস্টের দুটো বা প্রথমটার সঙ্গে লাস্টেরটা নাও, নিলে এ ড্যাশ কত পাচ্ছ বলো? মাইনাস এ, তাই না? এটা কি জি এর মধ্যে আছে মাইনাস এটা, জি মানে হচ্ছে জেড। লক্ষ্য করে দেখো, এ তো জেড এর মধ্যে আছে, তার মানে এটা একটা ইন্টিজার। তাহলে এ যদি ইন্টিজার হয়, মাইনাস এ সেটাও একটা ইন্টিজার, একই না? হ্যাঁ স্যার। তার মানে মাইনাস এটাও জেড এর মধ্যে থাকবে, ঠিক আছে? সুতরাং আমরা একটা এ স্যার ড্যাশ আরেকবার বলে পেয়ে দিন একটু। গেলাম। হ্যাঁ, স্যার আরেকবার বলে দিন একটু, কোনটা? যেটা বললেন একটু আগে। এই যে এ জেড এর মধ্যে আছে, তার মানে এটা একটা ইন্টিজার। আর এ যদি ইন্টিজার হয়, মাইনাস এটাও ইন্টিজার হবে, সেই কারণে মাইনাস এ বিলংস টু জি বা জেড। বুঝতে পারলে? তার মানে আমরা জি এর মধ্যে একটা এ ড্যাশ পেয়ে গেলাম, যেটা কিনা এই শর্তটা মেনে নিচ্ছে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। তাহলে এ এর ইনভার্স কি হচ্ছে, মাইনাস এ, তাই কি না? তার মানে ব্যাপারটা দেখো, এই যে ফর্মুলা, এ এর সাথে তার ইনভার্সে যদি আমি অপারেশনটা করি, সেক্ষেত্রে কি পাওয়া যাবে, আইডেন্টিটি এলিমেন্ট পাওয়া যাবে। দেখো, এ এর সাথে আমি যদি মাইনাস এ যোগ করি, তাহলে আইডেন্টিটি এলিমেন্ট 0 পেয়ে যাব। বুঝতে পারলে? তাহলে আমাদের 4টে কন্ডিশন স্যাটিসফাই হয়ে গেল, সুতরাং আমরা বলতে পারি হ্যাঁ, আমাদের জেড কমা প্লাস সেটা একটা গ্রুপ, হেন্স জেড কমা প্লাস ইজ আ গ্রুপ। এই এক্সাম্পলটাতে কেউ কোথাও কিছু বুঝতে না পারলে বুঝতে পেরেছো, তাই তো? ঠিক আছে, তাহলে নেক্সট এক্সাম্পল।
এখানে জিটাকে আমি নিচ্ছি ওই একই রকম জেড, আর স্টার যেটা সেটাকে আমি নিচ্ছি গুণ, হ্যাঁ, মাল্টিপ্লিকেশন। আগেরটা যোগ ছিল, এবার মাল্টিপ্লিকেশন। বলো এক্ষেত্রে কি এটা একটা গ্রুপ হবে? প্রথম কন্ডিশনটা স্যাটিসফাই করবে, হ্যাঁ কি না? বুঝবে স্যার? অবশ্যই করবে, কারণ দুটো ইন্টিজারের গুণ করলে সেটাও একটা ইন্টিজারই হয়। সেকেন্ড কন্ডিশনটা কি স্যাটিসফাই করবে? হ্যাঁ স্যার। কারণ তিনটে ইন্টিজার যদি নিয়ে নিই, এবার যেভাবে ইচ্ছা গুণ করো সেই অ্যান্সার একই আসবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, 3 নাম্বার, বলো আমাকে এক্ষেত্রে আইডেন্টিটি এলিমেন্টটা কি হবে? আগেরটাই এর মান 0 এসেছিল, এইবার এর মান কত আসবে আমাকে বলো, সেম স্যার ভাবে। এক, স্যার এক আসবে। এক আসবে। এ স্টার ই সমান ই স্টার এ সমান এ। এখান থেকে এর মান এক আসবে বলছো? ঠিক তো? স্যার একই তো আসবে। কিভাবে এক আসছে বলো? স্যার এ ডট ই ইজ ইকুয়ালস টু এ যদি হয়, তাহলে সরি, এ ডট ই ইকুয়ালস টু এ যদি হয় তাহলে এ কেটে গেলে ই ইকুয়ালস টু ওয়ান। এ কাটা যাবে সব সময়? এ যদি 0 হয় তাহলে কি করে কাটবে? ও হ্যাঁ স্যার। তাই না? হ্যাঁ স্যার, ওই একটা এলিমেন্টের জন্যই প্রবলেমটা হচ্ছে। তাহলে এখানে ই ইজিক্যাল টু 1 হবে যদি এ নট ইকাল টু 0 হয়, তাহলে। কিন্তু এ যদি 0 হয় তাহলে আমাদের ই এর মান একও হতে পারে, দুইও হতে পারে, তিনও হতে পারে, তাই না? ই এর মান যাই নাও না কেন সবার জন্যই স্যাটিসফাই করে যাবে। সুতরাং আমাদের গ্রুপ হতে গেলে জিটাকে জেড হলে চলবে না, জেড এর থেকে 0 মাইনাস, বোঝা গেল? মানে 0 বাদ দিয়ে সমস্ত ইন্টিজার। ক্লিয়ার? তাহলে আর এই কন্ডিশনটা লেখার প্রয়োজন নেই, কারণ এ এর মান কখনোই 0 হতে পারে না, কারণ আমাদের 0টা সেটের মধ্যেই নেই। কথা বোঝা গেছে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। আচ্ছা, এইবার 4 নাম্বার হচ্ছে ইনভার্স। বলো দেখি এ ড্যাশ কত হচ্ছে? স্যার ওয়ান বাই এ হবে। 1/a, এ ড্যাশ ইন্টু এ সমান এ ইন্টু এ ড্যাশ সমান ই, ই মানে হচ্ছে 1, হ্যাঁ, তার মানে এ ড্যাশ সমান হচ্ছে 1/a। এটা কি বিলংস টু জি? না স্যার, না জি স্যার, হবে না। জি তো হবে না। বিলংস টু জি নয়, কারণ এ ইন্টিজার, 1/a তো আর ইন্টিজার নয়। এ যদি 5 হয় তাহলে 1/5 সেটা কি বিলংস টু জি হবে? কখনোই হবে না। তাহলে আমাদের গ্রুপের ক্ষেত্রে 1, 2, 3, তিনটে কন্ডিশন স্যাটিসফাই হয়ে গেল, 4 নাম্বার কন্ডিশনটা কিন্তু স্যাটিসফাই হচ্ছে না। তাহলে এটা কি গ্রুপ হবে? না স্যার। হবে না। হ্যান্স জি কমা স্টার is not a
ঠিক আছে, বোঝা গেল, কোনো অসুবিধা? আচ্ছা, আরেকটা এক্সাম্পল দিই। ধরো আমি এন কমা প্লাস নিচ্ছি, এন কমা প্লাস, এটা কি গ্রুপ হবে? চেক করে আমাকে জানাও। স্যার এটা হবে না গ্রুপ। কেন হবে না? প্রথম কন্ডিশনটা ঠিক আছে, তার পরের তিনটে একটাতেও হচ্ছে না। কেন, যোগের ক্ষেত্রে অ্যাসোসিয়েটিভ হবে না এটা? হ্যাঁ, যোগের ক্ষেত্রে হবে। হ্যাঁ, স্যার তো 4 যোগই তো নাম্বার, আছে। স্যার তিনটাও হবে, শুধু 4 নাম্বারটা হচ্ছে না। তিনটা হচ্ছে, ই এর মান তিনের কত হ্যাঁ, আসছে? এর মান এর মান জিরো আসছে। একই হবে, এর এক মান হবে। জিরো, এর মান জিরো। ও এ- না এর স্যার, মান সরি সরি, জিরো জিরো আসছে, হবে, 3 নাম্বারটা হবে না স্যার। তিন আর চার জিরো হবে। তো এন এর মধ্যে নেই। হ্যাঁ স্যার, 3 নাম্বারটা হবে না। 3 নাম্বারটা হচ্ছে তিন না, 4 নাম্বার। নাম্বারটাই হচ্ছে না, তো 3 নাম্বারটা না হলে আর 4 নাম্বারে যাওয়ার কোনো প্রয়োজনই নেই, বুঝতে হুম পারলে? হুম। সুতরাং দিস ইজ নট আ গ্রুপ। আচ্ছা, এই টাইপের প্রবলেম একবার এসেছিল পরীক্ষায়, হ্যাঁ, 2024 সালে। প্রবলেমটা আমি দিচ্ছি। এখানে একটা সেট দিয়েছে, তা সেট, বা একবারে লেখো শো দ্যাট GL n comma r is a group under matrix multiplication. আচ্ছা, এই আর যেটা, সেটা হচ্ছে রিয়াল নাম্বার, যেখানে GL n comma r, এটা মানে কি? এটা হচ্ছে একটা সেট, ইজ দা সেট। কিসের সেট? অফ অল নন সিঙ্গুলার
n ক্রস n রিয়াল ম্যাট্রিক্স। ঠিক আছে, বোঝা গেল? তাহলে আমাদের কাছে একটা সেট দিয়েছে, এর মধ্যে কি আছে, n ক্রস n রিয়াল ম্যাট্রিক্স আছে যেগুলো কিনা নন সিঙ্গুলার। একটা ম্যাট্রিক্স কে কখন নন সিঙ্গুলার বলা হয়? ডেট ইজ ইকুয়াল টু নন জিরো। হ্যাঁ, এবার আমাদের দেখাতে হবে এই সেটটা একটা গ্রুপ ফর্ম করবে কার রেসপেক্টে, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের রেসপেক্ট। ঠিক আছে, এই অঙ্কটা 2024 সালের পরীক্ষায় এসেছিল। ওই চারটে প্রপার্টি হোল্ড করছে কিনা সেটা আমাদের চেক করতে হবে। করো। তাহলে নাম্বার 1, দুটো এলিমেন্ট নিয়ে নাও। এক্ষেত্রে এলিমেন্ট মানে কি, ম্যাট্রিক্স, তাই তো? কারণ সেটটাই হচ্ছে ম্যাট্রিক্সের সেট। আচ্ছা, তাহলে ডেট এ সেটা কি হবে বলো? নন জিরো। আর ডেট বি সেটাও হবে নন জিরো, একই না? কেন বলো তো? কারণ এই যে নন সিঙ্গুলার বলা রয়েছে, এই হ্যাঁ স্যার। সেটের মধ্যে যে সমস্ত ম্যাট্রিক্সই থাকবে সবাই নন সিঙ্গুলার এবং n ক্রস n। তাহলে এ আর বি যদি এই সেটের মধ্যে থাকে, সেক্ষেত্রে এটাও নন সিঙ্গুলার হবে আর বিটাও নন সিঙ্গুলার হবে, একই না? এবং এ কমা বি আর n ক্রস n রিয়াল ম্যাট্রিসেস। আচ্ছা, এবার আমি যদি এ আর বি এর গুণ করি, এ ডট বি করি, সেটাও নিশ্চয়ই n ক্রস nই হবে। এটাও রিয়াল ম্যাট্রিক্সই হবে। এবং আমি যদি এ ডট বি এর ডিটারমিন্যান্ট বার করি, সেটা কি হবে বলো? এটাকে আমরা এইভাবে ভেঙে দিতে পারি, ডেট এ ইন্টু ডেট বি। দুটোই যেহেতু নট ইকুয়াল টু জিরো, তার মানে এটাও নট ইকুয়াল টু জিরো। বুঝতে পারলে? তাহলে ব্যাপারটা কি হলো লক্ষ্য করো, এ বি সেটা একটা n ক্রস n রিয়াল ম্যাট্রিক্স হলো, তার সাথে সাথে তার ডিটারমিন্যান্টটা নট ইকুয়াল টু জিরো হলো। সুতরাং আমি বলতে পারি যে এ বি সেটা আমাদের জিএল n কমা আর এর মধ্যে আছে। বোঝা গেল? কোনো অসুবিধা? বলো হ্যাঁ কি না। বলো। স্যার এ ডট বি যে ওইটা কিভাবে ধরলেন? কোনটা গো? ওই এ ডট বি এটা? এন কস। হ্যাঁ। হ্যাঁ, এ আর বি দুটোই যদি n ক্রস n হয়, তাহলে তাদের গুণ করলে সেটাও তো n ক্রস nই থাকবে, তাই না? ম্যাট্রিক্স গুণ করলে তাদের অর্ডার কি চেঞ্জ হয়? না স্যার। ঠিক আছে। আচ্ছা, প্রথম কন্ডিশনটা হয়ে গেল। এবার সেকেন্ড কন্ডিশন।
সেকেন্ড কন্ডিশনের জন্য আমরা তিনটে ম্যাট্রিক্স নিচ্ছি এ বি সি। আমরা জানি যে যে কোনো ম্যাট্রিক্স এর ক্ষেত্রেই ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনটা আসোসিয়েটিভ হয়, তাই না? এটা আর প্রমাণ করার মতো কিছু নেই। এ ডট বি ডট সি যদি করা হয়, সেটা ইকুয়াল হবে কার সাথে? এ ডট বি ডট সি এর সাথে। এটা অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে। এইবার চলে এসো 3 নাম্বার। 3 নাম্বার হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স। আইডেন্টিটি এলিমেন্ট খুঁজতে হবে, তাই তো? লেট ই সমান 1 0 ডট 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 0 0 1 ডট 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 0 ডট 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 0 0 ডট ডট 1। মানে ইটাকে নিলাম আমরা একটা n ক্রস n আইডেন্টিটি ম্যাট্রিক্স। হ্যাঁ, তাহলে এইবার আমাকে বলো যে এ ম্যাট্রিক্স এর সঙ্গে আমি যদি ই ম্যাট্রিক্স গুণ করি তাহলে কি হবে? আমরা জানি যে আইডেন্টিটি ম্যাট্রিক্স এর সাথে যে কোনো ম্যাট্রিক্স গুণ করলে সেই ম্যাট্রিক্সটাই থাকে, থাকি না? হ্যাঁ স্যার। for all a belongs to GL n, R হলো। আর এই ইটা মানে আইডেন্টিটি ম্যাট্রিক্স এর ডিটারমিন্যান্ট কত হয়? ম্যাট্রিক্স তো আগের ইয়ারে পড়েছো। আইডেন্টিটি ম্যাট্রিক্স এর ডিটারমিন্যান্ট কত হয়? স্যার 1 হয়। 1 হয়। তার মানে নট ইকুয়াল টু জি। বুঝতে পারলে? সুতরাং লক্ষ্য করে দেখো, ইটা একটা n ক্রস n রিয়াল ম্যাট্রিক্স যার ডিটারমিন্যান্ট নট ইকুয়াল টু 0। তার মানে ই অবশ্যই কোথায় থাকবে? জিএল n, আর এর মধ্যে থাকবে, তাই কি না? সো ই বিলংস টু জিএল n, আর। বোঝা গেল? তাহলে লক্ষ্য করে দেখো, আমরা গ্রুপের মধ্যে একটা এলিমেন্ট পেলাম যেটা কিনা আমাদের আইডেন্টিটি এলিমেন্টের যে ফর্মুলা সেই ফর্মুলাটাকে স্যাটিসফাই করে দিচ্ছে। তার মানে 3 নাম্বার কন্ডিশনটাও স্যাটিসফাই হয়ে গেল। ঠিক আছে? বুঝতে পারলে? এবং ফাইনালি 4 নাম্বার কন্ডিশন। 4 নাম্বারের ক্ষেত্রে আমাদের ডেফিনেশনটা কি ছিল? এ ডট বি সমান বি ডট এ সমান আইডেন্টিটি এলিমেন্ট ই, তাই তো? ফর অল এ বিলংস টু জিএল n, আর। আচ্ছা, স্যার বাইনারি কম্পোজিশনটাকে ডটে নিতে হবে, ডট ছাড়া অন্য কিছু নেওয়া যাবে না? কেন কোশ্চেনটা পড়োনি? কোশ্চেনে কি লেখা আছে? আন্ডার ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, এইবার আমি যদি প্রথমটার সঙ্গে ই নিই তাহলে কি আসছে দেখো। এখান থেকে দুটো পসিবিলিটি হতে পারে। একটা হচ্ছে এ ডট বি সমান ই, আর একটা হচ্ছে বি ডট এ সমান ই।
আচ্ছা, এর প্রথমটার বোথ সাইডে বাঁ দিকে আমি এ ইনভার্স দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম। তাহলে বাঁ দিকটা হয়ে গেল বি, আর ডান দিকটা হয়ে গেল এ ইনভার্স, তাই তো? ঠিক একইভাবে দ্বিতীয়টার ডান দিকে আমি এ ইনভার্স দিয়ে মাল্টিপ্লাই করলাম। তাহলে বাঁ দিকটা হয়ে যাচ্ছে বি, আর ডান দিকটা হয়ে যাচ্ছে ওই একই এ ইনভার্স। সুতরাং বি এর মানটা অবশ্যই হচ্ছে এ ইনভার্স। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। এইবার তুমি ডেট বি ক্যালকুলেট করো, ডেট বি। সেটা মানে হচ্ছে ডেট এ ইনভার্স। আচ্ছা, এটাকে লেখা যেতে পারে ডেট এ তার হোল ইনভার্স। ডেট এ সেটা তো নট ইকাল টু জিরো, তার মানে এটাও নট ইকাল টু জিরো, সিন্স ডেট এ নট ইকাল টু জিরো, তাই না? কেন বলো তো? এই যে কারণ এটা কোথায় আছে, এটা জিএল এন কমা আর এর মধ্যে আছে, আর এর মধ্যে থাকা মানেই নট ইকুয়াল জিরো। বুঝতে পারলে? তার মানে আমরা বলতে পারি ডেট বি যেহেতু নট ইকুয়াল জিরো হলো, তার মানে বিটা অবশ্যই কোথায় থাকবে, জিএল এন কমা আর এর মধ্যে থাকবে। তার মানে আমরা একটা এলিমেন্ট পেলাম গ্রুপের মধ্যে বি, যেটা কিনা আমাদের ইনভার্সের যে ফর্মুলা ছিল সেই ফর্মুলাটাকে স্যাটিসফাই করে দিচ্ছে। বুঝতে পারলে? ব্যাস, চারটে কন্ডিশনই স্যাটিসফাই হয়ে গেল। বলো, কোনো অসুবিধা? কে? বোঝা যাচ্ছে না? হ্যাঁ স্যার। একদম সহজ ব্যাপার। হুম। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট প্রবলেম আছে এখানে। শো দ্যাট CAB is a group under addition where CAB is the set of all continuous function.
অন এবি। ঠিক আছে, তাহলে সিএবিটা কিসের সেট? না, এবির উপর যত কন্টিনিউয়াস ফাংশন ডিফাইন করা যায় সেই সমস্ত কন্টিনিউয়াস ফাংশনের সেট হচ্ছে সিএবি। হ্যাঁ, এবার ওই একই রকম ভাবে দেখাও, চারটে কন্ডিশন স্যাটিসফাই করা। প্রথম কন্ডিশন, আমি সিএবির মধ্যে থেকে দুটো এলিমেন্ট নিচ্ছি, এফ এবং জি। তো কন্টিনিউয়াস ফাংশনটা কি? হ্যাঁ, এইটা তোমরা এখনো পড়োনি। এই তোমাদের একটা পেপার আছে CCMT 8 বোধহয়, ওখানে দেখবে রিয়াল ফাংশন, থিওরি অফ রিয়াল ফাংশন বলে চ্যাপ্টারটি রয়েছে। ওর মধ্যে লিমিট, কন্টিনিউটি, ডিফারেন্সিয়াবিলিটি সমস্ত বিষয় পাবে। এটার ধারণা এইচএস লেভেল থেকেই তোমাদের থাকা উচিত। এইচএস এ সন্ততা বলে একটা চ্যাপ্টার পড়েছিলে না, সন্ততা? হ্যাঁ স্যার, ওই ওই কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস মানেই হচ্ছে সন্ততা, কন্টিনিউয়াস আচ্ছা এর বাংলা সন্ততা। ঠিক আছে, ঠিক আছে। ডিটেলস আমি ওই পেপারটা যখন পড়াবো তখন বলবো। আপাতত এই সন্ততা ধরেই চলো, দেখো বুঝতে পারো। তাহলে এফ আর জি দুটো ফাংশন আমরা নিলাম। হ্যাঁ, তো সিএবি এর মধ্যে থাকা মানে দুটোই কন্টিনিউয়াস হবে। দেন এফ অ্যান্ড জি both continuous on closed। আচ্ছা, তাহলে এফ আর জি দুটোই যদি কন্টিনিউয়াস হয় তাদের যোগফলটাও কন্টিনিউয়াস হবে। is also continuous on closed। তাহলে এফ প্লাস জি কন্টিনিউয়াস হওয়া মানে এফ প্লাস জিটা অবশ্যই আমাদের সিএবির মধ্যে থাকবে। ঠিক আছে, তাহলে প্রথম কন্ডিশনটা হোল্ড করে গেল। হ্যাঁ স্যার। নাম্বার টুটা তো কোনো গুরুত্বই রাখে না, জাস্ট লেখার জন্য লিখতে হয়। তো এটাও সেমই হবে। হ্যাঁ, এফ জি এইচ তিনটে ফাংশন আমরা নিচ্ছি সিএবি এর মধ্যে থেকে। তাহলে এফ প্লাস জি প্লাস এইচ এটা ইকুয়াল হবে কার সাথে? এফ প্লাস জি প্লাস এইচ। ব্যাস হয়ে গেল। নাম্বার 3, আইডেন্টিটি এলিমেন্ট খুঁজতে হবে, তাই তো? তাহলে ফর্মুলা এফ প্লাস আইডেন্টিটিটাকে ই ধরে নিই, is equal to e plus f is equal to f for all f belongs to CAB। কত হচ্ছে এইটা তাহলে? স্যার বলছি এখানে এইচ ধরলে হতো এইচ প্লাস ই। হ্যাঁ, যা ইচ্ছা, কোনো ব্যাপার না। ওকে স্যার। তাহলে ই এর মান কত হচ্ছে? 0। 0 হচ্ছে। আর 0 মানে এটা অ্যাকচুয়ালি জিরো পলিনোমিয়াল। হ্যাঁ, পলিনোমিয়াল চ্যাপ্টার তোমরা আগের ইয়ারেই পড়েছো। এটা হচ্ছে জিরো জিরো পলিনোমিয়াল। আর পলিনোমিয়াল জিরো হওয়া সেটা 100% কন্টিনিউয়াস। সুতরাং দিস ইজ বিলংস টু সিএবি। পরবর্তীতে পড়বে পলিনোমিয়াল মানেই সেটা কন্টিনিউয়াস হয়। ঠিক আছে, তাহলে ই এর মানটা হলো 0, মানে জিরো পলিনোমিয়াল, এবং সেটা অবশ্যই সিএবির মধ্যে রয়েছে বা থাকে। স্যার জিরোটা আসলো কিভাবে? হ্যাঁ, জিরোটা আসলো কিভাবে?
জিরোটা আসলো কি করে? এফ হ্যাঁ স্যার। কেটে কে বলবে জিরোটা আসলো কি করে? ওই এফ প্লাস সি আর ওই ইজিক্যাল টু এফ, ওই দুটোর থেকে এফ এফ কেটে গিয়ে এইটা। হ্যাঁ, এই যে এইটা আর এটা নাও, এফ এফ কেটে দাও, তাহলে ই জিরো হয়ে গেল। ঠিক আছে স্যার। আর নাম্বার 4 ইনভার্স, তাই তো? তাহলে এফ প্লাস এফ ড্যাশ সমান এফ ড্যাশ প্লাস এফ সমান ই। ই মানে তো জিরো, তাহলে এখান থেকে এফ ড্যাশ কত পাওয়া যাচ্ছে? মাইনাস এফ। মাইনাস এফ। তার মানে এফ এর ইনভার্স হচ্ছে মাইনাস এফ। এফটা যদি কন্টিনিউয়াস হয়, মাইনাস এফটাও কন্টিনিউয়াস হয়। সুতরাং দিস ইজ বিলংস টু সিএফ। তার মানে ইনভার্সটাও আমাদের সিএফ এর মধ্যে থেকে গেল। ব্যাস, চারটে কন্ডিশনই স্যাটিসফাই হয়ে গেল। এর থেকে সহজ অঙ্ক আর হয়? বলো, কোনো সমস্যা? না স্যার। হুম। তাহলে এবার এইটা একটু চেক করো তো দেখি। ধরো জি, এই সেটটাকে আমরা নিচ্ছি এইরকম, 1 - 1 আই মাইনাস আই, এটা হচ্ছে সেই কমপ্লেক্স নাম্বারের আই, হ্যাঁ। আর স্টার যেটা, সেটা নিচ্ছি গুণ বা স্যার কিছু মাল্টি। দেখা যাচ্ছে না। স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা যাচ্ছে না? কেন? কারোরই দেখা যাচ্ছে না? না না স্যার, স্যার। দেখা যাচ্ছে। এবার ঠিক আছে। হ্যাঁ, এবার ঠিক এবার আছে। দেখা যাচ্ছে। তাহলে আমারই নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। আচ্ছা, তাহলে জিটাকে নিয়েছি 1 - 1 আই মাইনাস আই। আর স্টার যেটা, সেটাকে নিয়েছি গুণ বা প্রোডাক্ট বা মাল্টিপ্লিকেশন, হ্যাঁ। তো এইটা একটুখানি চেক করে আমাকে বলো যে গ্রুপ হবে কি হবে না। দেখি কে বলতে পারে। গ্রুপ হবে নাকি হবে না? না স্যার, হচ্ছে না তো স্যার, প্রথমটাই কন্ট্রাডিক্ট করছে। কেন হচ্ছে না? স্যার, আই ইন্টু মাইনাস আই যদি করি, তাহলে ও না, ঠিক আছে।
স্যার হচ্ছে না তো, কারণ ইটা জিরো আসছে, জিরোটা তো জি এর মধ্যে নেই। হ্যাঁ স্যার, হচ্ছে তো। হচ্ছে? হ্যাঁ স্যার, হবে। হুম। আচ্ছা, ওই প্রথম কন্ডিশনটা দেখার জন্য একটা ছক করে নাও। সবগুলো গুণ করা তো একসঙ্গে এক লাইনে মিস হয়ে যেতে পারে, সেই কারণে একটা ছক করে করো গুণটা। এই যে এরকম একটা ছক করে নাও। 1 - 1 I - I, এদিকেও তাই 1 - 1 I - I। তাহলে দেখো কোনোটাই গুণ মিস হবে না। প্রথমে 1 1 গুণ করলে 1, তারপরে -1 I - I, তাই তো? আচ্ছা, তারপরে দেখো -1 1 - I তারপরেরটা কি হবে বলো? I - I মানে -1 + 1, -I +1 বুঝতে পারলে? তাহলে লক্ষ্য করে দেখো যে কটা গুণফল আসলো প্রত্যেকটাই কিন্তু আমাদের জি সেটের মধ্যে রয়েছে, তাই না? হ্যাঁ স্যার। তার মানে 1 নাম্বার কন্ডিশনটা স্যাটিসফাই হয়ে গেল, অর্থাৎ জি এর মধ্যে থেকে যে কোনো দুটো এলিমেন্ট নিয়ে গুণ করলে সেটা জি এর মধ্যেই থাকছে। আচ্ছা, 2 নাম্বারটা অটোমেটিক্যালি স্যাটিসফাই হবে, কারণ গুণ অ্যাসোসিয়েটিভ হবেই হবে। এবার চলে আসো 3 নাম্বারে, আইডেন্টিটি এলিমেন্ট কি আসছে বলো দেখি। এই ছকটা দেখেই বোঝা যাবে। স্যার 1 আসছে। 1 আসছে কেন? কারণ আইডেন্টিটি এলিমেন্টের শর্তটা কি ছিল দেখো। শর্তটা ছিল হচ্ছে ই যদি আইডেন্টিটি এলিমেন্ট হয়, তাহলে ই এর সাথে যে কোনো এলিমেন্টের অপারেশন করো না কেন সেই এলিমেন্টটাই ফিরে আসবে, তাই তো? তাহলে এখানে তুমি দেখো এই যে এই ছকটাতেই দেখা যাচ্ছে যে আমরা যদি 1 এর সঙ্গে এই প্রত্যেকটা এলিমেন্টের অপারেশন করি, সেম এলিমেন্টই এখানে আমরা ফিরে পাচ্ছি, তাই কি না? তার মানে 1টাই হচ্ছে এক্ষেত্রে আমাদের আইডেন্টিটি এলিমেন্ট। বুঝতে পারলে? এবং যেটা কিনা অবশ্যই জি এর মধ্যে রয়েছে। আচ্ছা, এইবার ইনভার্স সেটা দেখতে হবে। তাহলে আমাকে বলো প্রথমে -1 তার ইনভার্স কি হবে। এক এক করে করছি, প্রত্যেকটা এলিমেন্টের জন্য আলাদা আলাদা করে করছি। -1 এর যদি ইনভার্স বার করতে চাই, তাহলে ফর্মুলা অনুযায়ী -1 * A' সমান A' * -1 সমান ই মানে 1, তাই তো? তাহলে এখান থেকে A' এর মান কত আসছে? -1। -1, অর্থাৎ -1 এর ইনভার্স হচ্ছে -1 নিজেই। কথা বোঝা গেল? হ্যাঁ এটা স্যার। অবশ্যই জি এর মধ্যে রয়েছে। তাহলে সেম একই রকম ভাবে আই এর ইনভার্স কি হচ্ছে আমাকে বলো।
স্যার 1 হবে। আয়ের স্যার ইনভার্স মাইনাস 1। মাইনাস মাইনাস আই। মাইনাস আই টু দ্য সরি আই টু দ্য মাইনাস টু হচ্ছে না স্যার, স্যার মাইনাস মাইনাস আই হবে। মাইনাস মানে আই। মাইনাস। এই তো সিম্পল ব্যাপার। আয়ের ইনভার্স বার করব, তাহলে আই ইন্টু এ ড্যাশ সমান এ ড্যাশ ইন্টু আই সমান ই। তাহলে এ ড্যাশ ইন্টু আই সমান ই মানে হচ্ছে 1। তাহলে এ ড্যাশ হচ্ছে 1/i। তার মানে কত এটা? -i, তাই না? হ্যাঁ স্যার। সুতরাং আয়ের ইনভার্স হয়ে গেল -i। এটাও জি এর মধ্যেই রয়েছে। সেম ভাবে এইবার আমাকে বলো -i তার ইনভার্স কত হবে? স্যার আই হবে। আই হবে, যেটা কিনা জি এর মধ্যে রয়েছে। আর একের ইনভার্স কত হবে? এক। ওকে, ইনভার্স একই হবে। একই হবে, এটাও জি এর মধ্যে রয়েছে। ঠিক আছে, তার মানে ব্যাপারটা বোঝার চেষ্টা করো। আমরা ছক করে দেখলাম যে গুণফলগুলো সব জি এর মধ্যে থাকছে, তার মানে 1 নাম্বারটা হয়ে গেল। 2 নাম্বারটাও হয়ে যাবে কারণ গুণটা অ্যাসোসিয়েটিভ। আচ্ছা, 3 নাম্বারটাও হয়ে গেল কারণ আমাদের আইডেন্টিটি এলিমেন্ট হচ্ছে 1, যেটা কিনা জি এর মধ্যে রয়েছে। আর 4 নাম্বারটাও হয়ে গেল কারণ আমরা দেখতে পেলাম জি এর মধ্যে যে কটা এলিমেন্ট রয়েছে প্রত্যেকের ইনভার্সও জি এর মধ্যে রয়েছে। প্রত্যেকের ইনভার্স জি এর মধ্যে রয়েছে। প্রত্যেকের ইনভার্স জি এর মধ্যে আছে। তাহলে আমাদের 4টে কন্ডিশনই স্যাটিসফাই হয়ে গেল। আগের গ্রুপগুলো পার্টিকুলার কোনো সেট ছিল না, ইন জেনারেল ব্যাপারগুলো হচ্ছিল, এই কারণে আমরা ইন জেনারেল এবিসি নিয়ে করছিলাম। আর এখানে যেহেতু একটা পার্টিকুলার সেট, সেই কারণে এখানে ইন জেনারেল এবিসি নিয়ে না করে আমরা এই এলিমেন্ট গুলোর জন্যই করে ফেললাম। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। বলে, তাহলে এইবার আমাকে বলো এইটা কি গ্রুপ হবে? জি সেটটা যদি আমি এরকম নেই, 1 ওমেগা ওমেগা স্কোয়ার, আর স্টারটাকে নিচ্ছি আমি ডট বা ফোঁটা, তাহলে এটা কি গ্রুপ হবে? কে বলতে পারে? হ্যাঁ স্যার হবে। হবে। আইডেন্টিটি এলিমেন্ট কি হচ্ছে? 1। 1। ওমেগার ইনভার্স কত হচ্ছে? ওমেগার ইনভার্স 1। 1। ওমেগা স্কোয়ার, ওমেগা স্কোয়ার।
ওমেগা স্কোয়ার এর ইনভার্স কত হচ্ছে? ওমেগা ওমেগা ঠিক। তাহলে গ্রুপের বেসিক আইডিয়াটা জানতে পারলে এবং তার উপর কিছু প্রবলেম করা হলো। এই টাইপের প্রবলেম একটা আসতেই পারে পরীক্ষায়, যেরকম দেখলে 2024-এ একটা এসেছিল। হুম, হ্যাঁ স্যার। ঠিক আছে। তাহলে গ্রুপের যে বাকি জিনিসগুলো রয়েছে সেইগুলো আমরা আবার পরবর্তী ক্লাসে করব।